লুকিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে গেল অপরার কথা। দুজন কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। অপরার মুখ ভোঁতা হয়ে গেছে। অয়ন ঠোঁট কামড়ে দেখছে দুজনকে। এই দুই বাদর কত দূর দেখেছে সেটাই বোঝার চেষ্টা করছে। চারপাশ শুনশান, যেন ঝড়ের পূর্বাভাস। অয়ন রগরগে কণ্ঠে শুধালো, সন্ধ্যাবেলায় কী করছিস তোরা? কথা চুপ। অয়নের একটি স্বভাব রয়েছে, সে বড় শাসন করে। অপুবু অবশ্য মাঝে মধ্যে বেশ জ্বলে ওঠে, তখন নাকাল হতে হয় অয়ন ভাইকে। কিন্তু আজ অপরাও চুপ, সম্ভবত ভয় পেয়েছে। অয়ন দুজনের চুলই টেনে ধরল। বাদরের দল, এই সন্ধ্যায় কেন বের হয়েছিস? সস কিনতে এসেছি, কথার জবাব। অয়ন অবশ্য সেটি বিশ্বাস করছে না। ও অপরার চুল আরও শক্ত করে টেনে ধরল। তুই চুপ কেন? এই বুদ্ধি তো, তাই না? অপরা ফ্যালফ্যাল করে চাইল। ও মা, সে কি দোষ করল? তাকে কেন বলা হচ্ছে? দুটোকে আজ চড় লাগাবো। সন্ধ্যা বের হতে নিষেধ করা হয়েছে না? অপরা রাগ হলো। নিজে প্রেম করছে, সেটাও রাস্তায় দাঁড়িয়ে, আর ওরা সস কিনতে এসেছে সেজন্য বকুনি দেওয়া হচ্ছে। মগের মুলুক নাকি? ও কিছু বলা জন্য তৈরি হচ্ছিল, অমন সময় কণ্ঠটি ভেসে এলো, এই ভরা সন্ধ্যায় এখানে কি করা হচ্ছে? বাবার কণ্ঠ। অয়ন ঘাড় ঘুরিয়ে চাইল, সাথে চাচিও আছেন। মিষ্টি দোকান থেকে ফিরলেন সবে। অয়ন ওদের চুল টেনে ধরেছিল কেন? ভরা সন্ধ্যায় সস কিনতে বের হয়েছে। সে কি রে, তোদের না বলেছি সন্ধ্যা বের হবি না? বললেন ছোট চাচু। কথা থরথর করে বলে উঠল, এখনও তো আজান দেয়নি। বাবা, এই যে তার মেয়ে কথাকলি, বড় বেশি কথা বলে, নামটা একেবারে সার্থক। সেই সাথে পাড়া বেড়ানো, সাংবাদিকের দায়িত্ব পালনও অনবদ্য। তিনি কন্যার দিকে চাইলেন, থমথমে মুখ। আজান দেয়নি তো কি হয়েছে, এক্ষুনি দিবে। সন্ধ্যার আগে পরে একদমই বের হবি না। রাস্তাঘাট ভালো এখন? কথা চুপ। অপরা মাথা হাত দিয়ে আছে। অয়ন ভাই আচ্ছা করে চুল টেনে দিয়েছে। মাথাটা এখনও কেমন ব্যথা করছে। সবাই যখন বাড়ি পৌঁছালো তখন আজান শেষ হয়েছে। যে যার মতো নামাজ পড়তে গেল। অপরার শরীর ভালো না। সে এসে বসল সদর দরজার সিঁড়িতে। উঠানে একপাশে কবুতরের ঘর রয়েছে, তারা ডেকে চলছে। মৃদু শব্দে ঝিঝি পোকার ডেকে চলছে। সন্ধ্যা আকাশ ঈষা লালচে হয়ে আছে। মৃদুমন্দ হাওয়া, সব মিলে অপরার চোখ লেগে গিয়েছিল। ওর ঘুম ভাঙল মৃদু কণ্ঠের আওয়াজে। অপু, এখানে ঘুমিয়ে আছো কেন? কিয়ানের গলা। অপু চোখ মেলে চাইল। এখানে কখন ঘুমালো কে জানে, তবে মাত্রই চারপাশ আধার নিমজ্জিত হয়েছে, মানে বেশিক্ষণ হয়নি। স্টিলের গেট খুলে বাড়ির ভেতর প্রবেশ করল অয়ন। সবে নামাজ শেষ করে এলো। দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে শুধালো, কি হয়েছে? অপু সিঁড়িতে ঘুমিয়ে পড়েছিল। বলদের কাজ, বলদের মতোই তো হবে। কথাটি বলে মেয়েটি মাথায় হঠাৎ গাঁটটা দিল অয়ন। তারপর বলল, দ্রুত চা বানিয়ে দিয়ে যা। অপরা তড়িঘড়ি করে বলল, আমি কেন দেব? কেন দিবি না? অপরা চুপ হয়ে গেল। ছোট থেকে অয়নের বেশ ভালো কাজ করে দেয় সে, তাই বিষয়টি একদমই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। অপরা চা বানাতে গেল। কিয়ান আর অয়ন দরজার বাইরে দাঁড়িয়ে রইল। সারাদিন কোথায় ছিলে আজ? প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে কিয়ান দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। তারপর বলল, কিছুদিন পর আর্ট এক্সিবিশন হবে, সেটার জন্য বের হয়েছিলাম। কিয়ান পড়ে আছে তার আঁকাআঁকি নিয়ে। অয়ন বুঝতে পারে না অনিশ্চিতের পিছনে কেন ছুটছে মানুষটা। ও কিছু বলল না আর। ভিতরে চলে এলো। বসার ঘরে বসল কিয়ান, আর অয়ন গেল নিজের ঘরে। তার মাথা ব্যথা করছে। চা নিয়ে এসেছে অপরা। দরজা দাঁড়িয়ে ঠক ঠক করলো, ভিতরে আয়। চা বাড়িয়ে দিল মেয়েটি। অয়ন নিল, চুমুক বসিয়ে চাইল। মুখটা শুকনো হয়ে আছে। প্যাঁচা মুখ করে আছিস কেন? বলবো না। বাগরে, রাগ হয়েছে নাকি? আপনি ওভাবে চুল কেন টেনে ধরলেন? আমার মাথা এখনও ব্যথা করছে। তাই? অপরা চুপ। এই লোকটা এত বেশি আঘাত করে তাকে। অয়ন চা রেখে উঠে এলো, আলতো হাতে মাথায় স্পর্শ করল। আমার মিষ্টি। অপরা, ব্যথা চলে যাবে। অপরা চুপ। অয়ন হেসে বলল, তোকে মারতে আমার ভালোই লাগে। কেন লাগে? কেন জানিস না, ছেলেরা বউ মারতে পছন্দ করে। অপরা অসহ্য নয়নে তাকালো। এদিকে অয়ন হেসে যায় যে অবস্থা। চা ভালো হয়েছে রে?
মেয়েটির কথা বলল না। অয়ন চা শেষ করে বলল, শোন, কথাগুলিকে ভালো মতো সাবধান করবি, কোনো কিছু যেন ফাঁস না হয়। অপরা মাথা দুষ্ট বুদ্ধি এলো। ও বাঁকা হেসে বলল, ও কি বলবে? বলল তো আমি এক্ষুনি বড় বাবাকে বলবো, সব বলে দিব। কথাটা বলতে বলতে বের হতে নিচ্ছিল অপরা, অমনি অয়ন তার হাতটি ধরে ফেলল। চোখ মুখ অন্ধকার। বললে আমি দাদিজানের কাছে যাব, বলবো অপরাকে আমি বিয়ে করব, তখন ভালো হবে। সারা জীবন আমার হাতে মার খেতে হবে। আপনাকে আমি বিয়ে করব নাকি? আমি কি পাগল? আপনাকে তো পাগলের বিয়ে করবে। অয়ন ভুরু কুঞ্চিত করে চাইল, তারপর বলল, পাগলের বিয়ে করবে মানে নীলা পাগল? পাগলই তো। তার চোখ নেই, চোখ থাকলে আপনার সাথে প্রেম করত। কথাটা শেষ করেই পালিয়ে গেল অপরা। অয়ন আয়নার সামনে এসে দাঁড়ালো। ফর্সা তাকে সুন্দর এক পুরুষ সে, অথচ অপরা তাকে অবজ্ঞা করে গেল। বিষয়টি কেমন অপমান হয়ে গেল না? দাদিজানের ঘরে এসেছে অপরা, তার পায়ে কাজটার মাথা ঠেকিয়ে আছে মেয়েটি, আর দাদিজান মাথা হাত বুলিয়ে দিচ্ছেন। অপু, কি হয়েছে তোর? ভালো লাগছে না। অয়ন ভাই মেরেছে। মেরেছে? বজ্জাত লোক, চুল টেনে ধরেছে, মাথা ব্যথা করছে। খুব খারাপ করছে তো। আমি এক্ষুনি ডেকে বকে দিচ্ছি। দাদিজান অয়নের নাম ধরে ডাকতে লাগলেন। বসার ঘরে কিয়ান ছিল, সে উঠে এসে বলল, কিছু হয়েছে দাদিজান? অয়নকে ডেকে আনতো, ও তো কিছু সময় আগে বের হলো, আসলে বলবি আমার কাছে আসতে। আমার ওপর চুল টেনে ধরেছে, এত বড় সাহস ছেলের। কিয়ান অপরার দিকে চাইল। সে মেঝেতে বসে আছে, মাথা ঠেকানো দাদিজানের কোলে। অপুর কি হয়েছে? মাথা ব্যথা করেছে। ওষুধ খাবে? এনে দিব? না, লাগবে না। দাদিজান এবার বিরোধ করলেন, বলেন, কিসের লাগবে না? লাগবে অবশ্যই। কিয়ান দাদুভাই, যাও তো ওষুধ এনে দাও। কিয়ান মাথা দুলিয়ে চলে গেল। সেই সুযোগে অপরা বলল, অয়ন ভাইকে বলে দিবে আমাকে যেন বউ বউ না বলে। আমি কি তার বউ হই? দাদিজান হাসলেন, তারপর চুল হাত বুলিয়ে বললেন, তুই তো বলেছিস অয়নকে বিয়ে করবে। তখন তো ছোট ছিলাম। নীলা আপু আমাকে বলেছিল এটা বলতে, আমাকে খেলা নিবে, তাই তো বলেছিলাম। নীলা ডাক্তারের মেয়ে। সেই জন্য কি এখনও এমন করতে হবে? সব সময় আমাকে দিয়ে কাজ করান তিনি। আমি এত কাজ করতে পারবো না। দাদিজান কিছু বললেন না। অপরার প্রতি স্নেহ রয়েছে অয়নের। ছোট থেকে দুটিকে একসাথে বেশি সময় কাটিয়েছে। অপরাকে দিয়ে কাজ করানোটা অয়নের স্বভাবে পরিণত হয়ে গেছে। ঠিক একইভাবে অয়নের কাজগুলো করে দেওয়ার অপরার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। কিয়ান ততক্ষণে ওষুধ নিয়ে ফিরল। ওষুধ হাতে নিয়ে উঠে গেল অপরা, কিয়ানকে ডেকে নিল। দাদিজান পাশে বসে বলল, বিয়ে করো ভাই, নাতি বউ দেখবো না? কিয়ান হেসে বলল, অপরা তো আছে দাদিজান, অয়নের বউ। আমার বউ আসতে অনেক দেরি। রুবিনা আর অপরার দেখা হলো পাড়ার বড় দোকানটার কাছে। দুজনে এসেছে কিছু জিনিস কিনতে। অপরা লজ্জায় মেয়েটির দিকে তাকিয়ে থাকতে পারল না। ওর সংকোচ ধরে ফেলল রুবিনা। হেসে বলল, কিরে অমন করে আছিস কেন? অপরা যে কি বলবে বুঝতেই পারছে না, তার ভীষণ লজ্জা অনুভব হচ্ছে। রুবিনা এসে অপরার বাহু টেনে ধরল। অমন মুখ করে আছিস কেন? মায়ের কথা এখনো ধরে আছিস? চাচি তো ভুল বলেনি রুবিনাবু। ধুর পাগল, মা তো বেশি বেশি বলছে। তাছাড়া তুই তো ইচ্ছে করে ওদের সামনে যাসনি, ওরাই তো ওই দিকটায় গেল আর তোকে দেখলো। তাছাড়া আমাকে তাদের এমনিতেও পছন্দ হতো না। অপরার খারাপই লাগলো। ও খপ করে রুবিনাবু হাতখানা ধরে ফেলল। রুবিনাবু, তুমি মনে দুঃখ রাখোনি তো? পাগল মেয়ে, দুঃখ কেন রাখবো? আমি সেই দিনের ঘটনা ভুলতে পারি না। সারাটা সময় আমার মন আনচান করে। রুবিনার কথা বলল না, বরং হেসে অপরাকে আলিঙ্গন করল। চোখ দুটো বন্ধ করে বুকে ভরে শ্বাস নিল। তার মাঝে কেমন এক শীতলতা খেলা করছে। ওরা তখনও একে অপরকে আলিঙ্গন করে আছে। একটি ভরাট গলায় ভেসে এলো, অপু। চট করেই তাকালো অপরা। রুবিনাও ওকে ছেড়ে দাঁড়ালো। কিয়ান ঘেমে নিয়ে একাকার, হাতে বিস্তৃত জিনিসপত্র। এত জিনিস কেন? দুদিন পর দোকানে বড় এক অর্ডার আছে, এগুলো দরকার পড়বে, সেজন্যই আনা। ও আমাকে কিছু দিন।
অপরার হাতে দুটো মাঝারি ব্যাগ তুলে দিল কিয়ান। সারাটা রাস্তা আজ ফাঁকা, রিকশার নামগন্ধ অবধি নেই। ওরা দুজন হাঁটতে লাগলো। এক পর্যায়ে কিয়ান বলল, রুবিনার সাথে কি করছিলি? কিছু বলেছে তোমায়? না, কিছু বলেনি, বরং আমাকে সহজ হতে বলল। ঠিক আছে, আর তুমিই বা ওসব ধরে কেন আছো? আমার খারাপ লাগছে, মনে হচ্ছে। ওকে থামিয়ে দিয়ে কিয়ান বলল, পুরোটাই ভাগ্য, আমার ভাগ্যে বেশি কিছু করতে পারবো না। তবু অপরাধবোধ হচ্ছিল। অপু, কিয়ানের দিকে সরল চোখে তাকালো মেয়েটি। এই লোকটা সহজ বাচনভঙ্গি অপরাকে মুগ্ধ করে। তুমি অতিরিক্ত ভালো মানুষ, এত ভালো কিন্তু ভালো নয়। মেয়েটি জবাব দেয় না। ওরা বাসার কাছে পৌঁছে গেছে। কিয়ান সবগুলো ব্যাগ তুলে নিল। পারলে একটু শরবত করে দাও তো। অপরা খুশি মনে চলে গেল। সম্ভবত এই প্রথম কিয়ান নিজ থেকে কিছু করতে পারল। অয়ন দোতলা থেকে নামছিল। অপরা তোড়জোড় দেখে বলল, কি হয়েছে রে? কই কি হয়েছে? এভাবে ছুটছিস কেন? শরবত বানাবো। এভাবে ছোটাছুটি কি আছে? অপরা জবাব না দিয়ে চলে গেল। অয়ন দেখল কিয়ান বড় বড় ব্যাগ নিয়ে বাড়িতে প্রবেশ করছে। অয়ন এগিয়ে এসে ব্যাগগুলো খুলে খুলে দেখল। বড় অর্ডার আছে নাকি? পাশের এলাকা, বিয়ে অনুষ্ঠান আছে। আরে বাহ, তাহলে তো ব্যবসার সবুজ পাতি, ভালো রোজগার হবে। আমি একটা বিষয় ভেবেছি। কি? গ্র্যাজুয়েশন শেষ করে জব করব, তারপর কিছু টাকা জমিয়ে বড় একটা মিষ্টির কোম্পানি দিব। অয়নের এহেন কথা হেসে ফেল কিয়ান। সে জানে ছেলেটা মজা করছে, আর এর পিছনে কোনো ব্যাখ্যাও নেই। দু ভাই সোফায় বসছিল। অপরা শরবত নিয়ে ফিরল। অয়নকে দেখে মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে মাত্র এক গ্লাস শরবতই তো বানিয়েছে। কিয়ানের হাতে শরবতের গ্লাস তুলে দিল অপরা। তারপর অয়নের দিকে চাইল। অয়ন ভুরু বাঁকিয়ে বলল, তাকিয়ে আছিস কেন? শরবত বানিয়ে নিয়ে আয়। এই প্রথম অপরা সরাসরি বিরোধ করে বলল, পারবো না। দাদিজানকে বললেন আপনাকে বিয়ে করাতে, আপনার বউ এসে করবে, আমি করব না। কথাগুলো বলেই চলে গেল অপরা। কিয়ান সর্বশেষ করে বলল, তোদের দুজনকে নিয়ে আমার ভয়ানক এক ভাবনা আছে। কিয়ানের কথা ঘুরে তাকালো অয়ন, দৃষ্টিতে প্রশ্ন। আমার কেন যেন মনে হয় তোরা দুজন শেষমেশ সত্যি সত্যি বর্ব হয়ে যাবি। অয়ন যেন মজা পেল। ও শব্দ করে হেসে ফেলল। তারপর বলল, অপরা আমার স্নেহের, ও প্রতি আমার আলাদা একটা টান রয়েছে, ছোট থেকে আদরে। তবে সেটা কিন্তু বউ করার জন্য নয়। কিয়ান সহজ চোখে তাকালো। তার হৃদয়টা কোথাও একটা ছটফট করছে, ভিতরের অশান্তি ঠেকছে। সব কিছুই নিয়েই তার ভীষণ ভয়। কেমন যেন ঘর কোনো স্বভাবে হয়ে যাচ্ছে। অনাকাঙ্ক্ষিতভাবে নুহাস কিছুদিন অসুস্থ হয়েছিল, সেজন্য পড়ানো শুরু করতে পারেনি। বিষয়টির জন্য সে লজ্জিত ছিল। তবে অয়ন সেই দিন কল করে সহজ হতে বলল। অসুস্থতা তো বলে কই আসে না, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে অপরা। মেয়েটি তখন থেকে চোখ মুখ বন্ধ করে আছে, যেন তাকে জোর করে বিয়ে আসরে বসিয়ে দেওয়া হয়েছে। আর সে শপথ করে কবুল বলবে না। তার মুখে অবস্থা দেখে এমনটাই মনে হলো নুহাসের। এক পর্যায়ে সে মুখ খুলল, অপু, তুমি কি আমার পড়াশোনা অসন্তুষ্ট? মুখের উপর হ্যাঁ বলা যায় কি? যদি বলা যেত তবে অপরা নিশ্চয়ই সেটা বলে দিত, কিন্তু এখন যে সে উপায় নেই। সে বড় হতাশ হয়ে তাকালো। এই সময়টা টিভিতে তার প্রিয় সিরিয়াল দেখানো হয়। বচ্চাত অয়নটা যেন সব ভেস্তে গেল। নুহাসের চোখ মুখ রক্তশূন্য হয়ে পড়ছে। সে বেশ চমকায়িত। তার জীবনে প্রথম টিউশনিতে এমন পরিস্থিতি হবে সে স্বপ্নেও ভাবতে পারে না। অপরার মুখে কুলপাটা দেখে ধাক্কালো কথা। চোখ দিয়ে বোঝালো উত্তর করতে। অপরা লম্বা একটি নিঃশ্বাস ফেলল। তারপর বলল, আপনি পড়ান, সেটা অবশ্যই। তবে তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে একদমই আগ্রহী নও। আসলে আমি একটু পড়াচোর,
কথাটা একদম ভারহীন ভাবে বলে ফেলল অপরা। নুহাসের দু গাল রক্তিম হয়ে গেল। এহেন ছাত্রীর জীবনেও কল্পনা করতে পারে না সে। পড়াশোনার পর্ব চুকিয়ে ভ্যাগা ভ্যাগা মুখশ্রী নিয়ে বের হলো অপরা। মাঝে ছোট গিন্নির সাথে দেখা হলো। অপু কি হয়েছে রে? যা হবার তো আগেই হয়েছে ছোট মা। কটা বেজে গেল আমার প্রিয় সিরিয়াল। অপরা পারে না কেঁদে ফেলতে। তার এখন অপেক্ষা করতে হবে। আবার যখন দেখানো হবে তখন দেখাতে পারবে না সে। মাঝে এতগুলো ঘন্টার কথা স্মরণ হলে অপরার কান্না পাচ্ছে। সে সোজা ছাদে উঠে গেল। সেখানে স্টোর রুম আছে। যাওয়ার পথে খটখট আওয়াজ শোনা গেল। উকি দিতে দেখা গেল কিয়ানকে, হাতে একটা ক্যানভাস। রংটা দেখে চট করে সেদিনের কথা স্মরণ হলো অপরার। আর একটু দেখবে অমনি ওর কান টেনে ধরল অয়ন। ব্যথা ঈশা আত্মনা করে উঠল মেয়েটি। লাগছে আমার। লুকিয়ে কি করছিস তুই সেটাও আপনাকে বলতে হবে? আলবাত হবে। ছাড়েন, ব্যথা পাইতো তো পাওয়ার জন্যই তো দিয়েছি। কথাটা বলে আর একটু জোরে কান মুলে দিল অয়ন। অপরার চোখ দুটো জলে সিক্ত হয়ে গেল। দাদিজানকে বলবো, আমি এক্ষুনি বলবো। অয়ন এগিয়ে এসে পথ আটকে ধরল। অপরার চোখে জল। বেশি ব্যথা লেগেছে? আচ্ছা সরি। কথাটা বলে স্নেহারটি মাথায় ঠেকাল অয়ন। অপরাও কেমন এই সামান্য স্নেহে গলে যায়। একদম ছোট থেকে বিষয়টি যেন পুনরাবৃত্ত হয়। অয়ন সর্বদা তাকে মারবে আর সে কান্না করবে। শেষমেশে একটু আহ্লাদ পেয়ে অপরার মান ভাঙবে। কি একটা জটিল সম্পর্ক তাদের। অয়ন পকেট থেকে চকলেট বের করল। বলল, কথাগুলিকে বলিস তো। কি বলবো? ঘটনা যেন ফাঁস না করে। অপরা মাথা বুদ্ধি এলো। ও হেসে বলল, সে বলেছি, তবে একটু রিস্ক আছে। রিস্ক কেন? অপরা হাত চুলকাতে শুরু করলো। অয়ন ঠোঁট কামড়ে চেয়ে আছে। টাকা চাই? হুম, বেশি না, 500। 500? বেশি না বলছিস? আপনি তো বড়লোক অয়ন ভাই। 500 তো হাতের ময়লা। কথাটা একদমই ঠিক না। অয়নের হাত খালি হয়ে আছে। সেই দিন নীলার জন্য উপহার কিনে একদম পকেট খালি। ও তবু 500 টাকা বের করে দিল। তারপর বলো, মনে রাখিস কিন্তু ঘটনা কাউকে বলা যাবে না। ওকে, মনে থাকবে। কাউকে ঘুষ দিয়ে দিব আমি। অপরার মনটা ভালো হয়ে গেল। এটা সত্য, অয়নের থেকে প্রায় সে ঘুষ পেয়ে থাকে। আর সেই টাকা বেশ ভালোভাবেই ঘোরাফেরা হয় তার। 500 থেকে 100 দিবে কথাকে, আর বাকি 400 দিয়ে বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাবে। ভাবতেই অয়নের ওপর হওয়া রাগ কেমন ধুয়ে মুছে যাচ্ছে।